হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের উপরে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো রয়েছে, আজকে আমরা স্কুল নাম্বার 6 নিয়ে আলোচনা করব। বেলদা প্রভাতী বালিকা বিদ্যালয়। এই স্কুলটার যত 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু আমি ডিটেল আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 5 অবধি কমপ্লিট করে দিয়েছি, তো সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো আজকে আমরা স্কুল নাম্বার 6-এর যে কোশ্চেনগুলো রয়েছে, এরকম আমার কোশ্চেনগুলো কিন্তু তোলা রয়েছে। এখানে আমরা অ্যান্সার গুলো করব, এবং এই অ্যান্সারের পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদের নিচের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে আমি পিডিএফ আপলোড করে দিই, সেগুলো তোমরা ডাউনলোড করে রাখতে পারো। কোশ্চেন যখন আমি তোমাদের পড়াচ্ছি সেগুলো কিন্তু জাস্ট তোমরা যেগুলো বলছি একটু মন দিয়ে শোনো। যদি পারো নোট ডাউন করে নিতে পারো, নাহলে পিডিএফ গুলো থাকছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো, যার যেটা সুবিধে সেই রকম ভাবে তোমরা করতে পারো। ওকে, তো শুরু করব আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে যে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা মানে কত টাকা আমি জানি না, 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। মোট লাভ তাদের হয় কত টাকা বলো? 69 টাকা। বলছে বিমল লাভের কত টাকা পেয়েছে? 46 টাকা যদি পায়, তবে বিমলের মূলধন কত? বিমলের মূলধন মানে হচ্ছে বিমল যে 6 মাসের জন্য যে কিছু টাকা যে খাটিয়েছিল, সেই টাকাটা কত টাকা সে খাটিয়েছিল বা ব্যবসায় দিয়েছিল, নিয়োজিত করেছিল, সেই টাকাটা তোমাকে বের করতে বলেছে। নিয়মগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে আমি একদম ডিটেল বলেছি। যারা রেগুলার দেখছো তাদের কাছে এইসব কোশ্চেন কিন্তু এখন আমি যেভাবে বলবো অনেকটা ইজি লাগবে যখন আমি বলবো। তো দেখো সবার আবার আমি প্রথম থেকেই বলছি, কোনো অসুবিধা নেই, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে অংশীদারি কারবারের পার্টনারশিপ বিজনেসের যে কোশ্চেন গুলো রয়েছে তাদের মধ্যে শর্ট কোশ্চেন রয়েছে। কি করি আমরা এগুলোতে বলো, যে যে টাকাটা যত মাসের জন্য নিয়োজিত থাকে, সেই টাকাকে ওই মাস দিয়ে আমি কি করি, গুণ করি, এবং ওই গুণফল যেটা হয়, গুণফলের যদি আমি অনুপাত বের করি, সেটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। আর আমরা কি জানি, যে মূলধনের যে অনুপাতে মোট লাভ যেটা হয় সেটা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়, মানে আনুপাতিক ভাগাড় করে আমরা সেটাকে মূলধনের অনুপাতে ভাগ করে দিতে পারি। এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের শর্ত থাকে। ওকে, তাহলে দেখো এখানে যে টাকাটা অমল 500 টাকা নিয়োজিত করেছে, তাহলে অমলের যে 500 টাকা কত মাসের জন্য কেটেছে? 9 মাসের জন্য কেটেছে। তাহলে 500 × 9। যদি আমি মূলধনের অনুপাত বের করি, অনুপাত রাখবো 6 মাসের জন্য কেটেছে কত টাকা আমি জানি না, ধরলাম এক্স টাকা সে নিয়োজিত করেছিল এবং তার টাকাটা 6 মাসের জন্য খেটেছে। ওকে, দেখো যখন সময় আলাদা থাকে না, সেটাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ক্লিয়ার হয়েছে? এই মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে কিন্তু আমরা সময় দিয়ে কি করে দিই, গুণ করে দিই, যে মোট টাকাটা যেটা তারা নিয়োজিত করেছিল। ওকে, তাহলে এখান থেকে যেটা পাবো আমরা সেটা দেখো, যদি আমি কাটাকাটি করি, 2 3 6, 2 250, 5 2 25 50 মানে 250, 3 1 3 3 9, তাহলে হচ্ছে কত? দেখো 25 3 75, মানে এদিকে হচ্ছে 750, অনুপাত থাকছে আমার এক্স। এক্স টাকাটা কত আমি জানি না। তাহলে এক্ষুনি বললাম কি আমি, যে মূলধনের যে অনুপাত এটা বেরোলো, এই মূলধনের অনুপাতটা কি হয়, মোট লাভ ওই অনুপাতে ভাগ হয়ে যায়। ঠিক আছে, আমাকে বিমলের লাভটা বলে দিয়েছে কত? 46 টাকা। বিমল মানে কে? যেটা আমার এক্স টাকাটা আমি ধরেছি, এটা হচ্ছে বিমল, এটা হচ্ছে অমল। ওকে, তাহলে বিমলের যে লাভ, মোট টাকা যে বিমলের যে লাভ হবে, তাহলে বিমলের যে লাভ হবে সেটা কত হবে বলো? বিমলের যে লাভ বা বিমলের লাভ্যাংশ কত হচ্ছে, কি করি আমরা, আনুপাতিক ভাগাড় করি। তাহলে এক্স, এটা হচ্ছে বিমল, তাই এক্স ডিভাইডেড বাই কত করব, আনুপাতিক ভাগাড় মানে হচ্ছে 750 যুক্ত এক্স। ওকে, এই টাকা কত দিয়ে গুণ করো, মোট লাভ দিয়ে গুণ করলে বিমলের লাভ্যাংশ পাবো, মানে হচ্ছে 69 টাকা। বলছে এই টাকাটা কার সঙ্গে সমান? 46 টাকার সঙ্গে সমান, মানে শর্তানুসারে দিয়ে দিয়েছে। বোঝা গেছে?
এই টাকাটা বলেছে কার সঙ্গে সমান, 46 টাকার সঙ্গে সমান। তার মানে আমি লিখতে পারি না এক্স গুণিতক 69, মানে 69 এক্স বাই 750 প্লাস এক্স, এইটা কার সঙ্গে সমান হবে, 46 টাকার সঙ্গে সমান হবে। এই টাকাটা তার লাভ বলে দিয়েছে, কারণ নাহলে এক্স এর ভ্যালু কি করে বের করবে, শর্ত তো কিছু দেওয়া থাকবে, সেই শর্তটা তোমাকে দিয়ে দিয়েছে এখানে 46 টাকা। তাহলে দেখো 23-এ যদি কেটে দিই, 23 2 46, 23 3 কত 69। ওকে, এখান থেকে আমি কি করবো, কোনাকুনি গুণ করতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে, 3x এর সঙ্গে কিছু নেই মানে নিচে 1 আছে, তাহলে 3x থেকে যাবে। আর এই 2টা গুণ হবে এই পুরোটার সঙ্গে, মানে হচ্ছে 750 গুণিতক 2 মানে হচ্ছে 1500 প্লাস 2 ইন্টু এক্স মানে হচ্ছে 2x। এই 2x টা এদিকে নিয়ে চলে আসবো, মানে 3x। আর এই 2x টা এদিকে এলে -2x হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে, x হবে 3x - 2x সমান কত টাকা হচ্ছে, 1500 টাকা। তার মানে সেই যে টাকাটা আমি ধরেছিলাম, নিয়োজিত করেছিল যে টাকাটা, সেটাই তো মূলধন। তার মানে সেই টাকাটা হচ্ছে কত টাকা আমরা পেলাম, সেটা হচ্ছে 1500 টাকা। তাহলে অ্যান্সার হবে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ওকে, অপশন এ 1500 টাকা। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। নেক্সট কোশ্চেনে যাব। বলেছে দেখো 2 নম্বরের দাগ, বলছে 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের অন্যোন্যকের সমষ্টি কত হবে, এখানে এদের মধ্যে কোনটা হবে। দেখো এই যে সমীকরণটা আমাদের দেওয়া রয়েছে, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুটো বীজ বেরোয়। যেহেতু স্কোয়ার রয়েছে তাই এখানে কি থাকবে, কতগুলো বীজ থাকবে, দুটো বীজ থাকবে। যদি ধরে নিই আমি যে এখানে দুটো বীজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, যদি ধরে নিই, তাহলে বলো আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যে যোগফল কি হয়, বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, -b/a। এই বিটা কি, বিটা হচ্ছে এক্স এর সহগ, এটা কি, এটা হচ্ছে x² সহগ। ঠিক আছে, কারণ আমরা যে জানি জেনারেল ফর্মুলা যেটা থাকে সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে বিটা হচ্ছে কার, দেখো এক্স এর সহগ, আর এটা হচ্ছে x² এর সহগ, -b/a। এখানে -b মানে কত, এখানে বলো 8, -b মানে হচ্ছে এখানে কত 8 এক্স এর সহগ, আর এ হচ্ছে কার সহগ, x² এর সহগ মানে হচ্ছে 3। তাহলে -8/3 হচ্ছে আলফা প্লাস বিটা। আর বীজদ্বয়ের গুণফল কি হয়, c/a, c/a মানে হচ্ছে ধ্রুবক পদ বাই x² এর সহগ। ধ্রুবক পদ এখানে কত 2 বাই কত হবে, x² এর সহগ কত 3, তাহলে 2/3। ক্লিয়ার হয়েছে। এবার বলছে বীজদ্বয়ের অনন্যকের সমষ্টি কত হবে। তাহলে একটা যদি আলফা হয় তার অনন্যক কত হবে, অনন্যক হবে 1/আলফা। আর একটা বিটা, তার অনন্যক কত হবে 1/বিটা। তাদের যোগফল হিসেব করে লিখতে বলেছে। তাহলে বলো এখানে লসাগু কত হবে, এখানে আলফা বিটা, তাহলে বিটা প্লাস আলফা, উপরে হবে বিটা প্লাস আলফা। তাহলে বিটা প্লাস আলফা যা আলফা প্লাস বিটা একই, তাহলে আলফা প্লাস বিটা কত রয়েছে এখানে -8/3 ডিভাইডেড বাই কত থাকবে, আলফা বিটা মানে হচ্ছে 2/3। ঠিক আছে, তাহলে এইটাকে আমি 2/3 কে যদি আমি গুণ করে দিই, উপরে উঠে গেলে কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, ইয়েস অর নো। তাহলে 3 কেটে যাবে, 2 1 2 4 8। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের -4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে -4 হচ্ছে আমাদের কি এখানে সঠিক উত্তর, -4। অপশন অপশন কত হবে বলো, অপশন বি হবে এখানে সঠিক উত্তর, -4। ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যদি এটা হচ্ছে ভেদের অঙ্ক, ঠিক আছে, 2 × y - z ভ্যারিজ অ্যাজ 3/x, 2 × z - x ভ্যারিজ অ্যাজ 3/y, এবং 2 × x - y ভ্যারিজ অ্যাজ 3/z হয়, তবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হবে। ঠিক আছে, দেখো প্রথমটাতে এইখান থেকে আমি কি লিখতে পারি, এটাকে এখান থেকে কি লিখতে পারি আমি, দেখো 2 × y - z এটাকে লিখতে পারি আমি সমান k1 × 3/x। ইয়েস অর নো, কারণ এখানে হচ্ছে কি k1 টা আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবারে দেখো আমি তিনটা k1ই বের করব, ঠিক আছে না, k1 কারণ ধ্রুবক তিনটি সমষ্টি বলেছে, তাহলে এখান থেকে আমি বা দিয়ে লিখবো k1 সমান কত হবে বলো, k1 সমান কত হবে বলো, তাহলে 2/3 হয়ে যাবে। 2 বাই, কারণ 3টা কি হয়ে যাবে 2 এর নিচে ভাগ হয়ে যাবে, তাই আমি লিখতে পারি 2/3।
ইন্টু এক্সটা পুরো এর সঙ্গে গুণ হয়ে যাবে, এক্সটা এর নিচে এদিকে ভাগ আছে, এদিকে এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই মাইনাস জেড এক্স বা এক্স জেডই লিখি আমি, এক্স জেড। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এইটাকে আমি কি করব, 1 নম্বর সমীকরণ দিব, কে ওয়ান পেয়ে গেলাম। একই রকম ভাবে দেখো 2 নম্বর যেটা ভেদটা রয়েছে, এইখান থেকে আমি কে টু কত পাবো বলো, কে টু কত পাবো বলো, এটাও সেম। দেখো এটাকে আমি সমান কে টু ইন্টু 3/y লিখতে পারি, তাহলে কে টু ও পাবো দেখো 2/3 ইন্টু ওয়াই এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। ইয়েস অন্য, এটাকে আমি 2 নম্বর দেব। একই রকম ভাবে এটাও পাবো দেখো কে থ্রি, যেটা 3 নম্বর সমীকরণের 3 নম্বর ভেদ ধ্রুবক, সেটাও পাবো দেখো 2/3, এই জেডটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। ইয়েস অন্য, এটাকে আমি 3 নম্বর দিয়ে দিব। তাহলে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি যদি করে দিই, বা 1+2+3 যদি করি, তাহলে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, কেন সমষ্টি বলেছে আমাকে, দেখো সবগুলোতে 2/3 রয়েছে। ইয়েস অন্য, তাহলে সবগুলোতে 2/3 থাকলে আমি 2/3 কমন নিতে পারি, তাহলে প্রথমটাতে পড়ে থাকবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এটাতে পড়ে থাকবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটাতে পড়ে থাকবে প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড। ইয়েস অন্য, এক্স ওয়াই কেটে যাবে, এক্স জেড মাইনাস প্লাস কাটবে, প্লাস মাইনাস কাটবে, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে কত আমাদের 0। অর্থাৎ আমরা যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি বের করতে বলেছে, কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, এটার অ্যান্সার কত বেরোলো বলো, 0। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 4 বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু দেওয়া রয়েছে, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করেছে, টি বিন্দুতে স্পর্শ করেছে, পিটি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, ওই বৃত্ত থেকে 10 সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার দূরে একটা পি বিন্দু নিব। ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করব আমরা। দেখো এখানে আহ মূল বিন্দু নিলাম আমি, ধরো এখানে ও একটা মূল বিন্দু নিলাম, কেন্দ্র নিলাম। ওকে, এবং এর ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলেছে। এইখান থেকে ও থেকে 10 সেন্টিমিটার দূরে একটা আমি পি বিন্দু নিলাম, পি বিন্দু নিলাম। ওকে, এবারে বলছে এই পি বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন করলাম আমি। ওকে, স্পর্শক অঙ্কন করলাম, দেখে নাও খুব ইজি অঙ্ক। তাহলে এইখানে নাম দিয়ে দিয়েছে, বলছে যে টি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে টি বিন্দুতে। আচ্ছা, পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে টি বিন্দুতে স্পর্শ করেছে। বলছে দেখো যে এটা আমি যদি যোগ করে দিই, এটা যদি যোগ করে দিই, বলছে পিটি দৈর্ঘ্য মানে হচ্ছে এইটা, এখান থেকে এইটা আমাকে বের করতে বলছে, মানে পিটি এর দৈর্ঘ্য কত হবে, এইখান থেকে এইটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, দেখো যে কোনো একটা বৃত্তের যদি আমি স্পর্শক অঙ্কন করি, কেন্দ্র থেকে ওই স্পর্শকের যদি ছেদ বিন্দু পর্যন্ত আমি একটা সরলরেখা টানি, সেটা কি হয়, এর সঙ্গে 90 ডিগ্রি হয়। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের, 90 ডিগ্রি হয়ে যাবে। মানে পি ও টি একটা কি সমকোণী ত্রিভুজ হবে না? তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, বা এটা লম্ব এটা ভূমি, কিন্তু ওপিটা কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। আমাদের ওপিটা দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে বলো, 10 সেন্টিমিটার বলে দিয়েছে। ও থেকে পি বিন্দু 10 সেন্টিমিটার দূরে পি বিন্দু দূরত্ব, আর এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাদের 6 সেন্টিমিটার, তাহলে ওটিও আমাদের দিয়ে দিচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক না, 6 সেন্টিমিটার। তাহলে বলো পিটি এর দৈর্ঘ্য কত হবে, এটা নিশ্চয়ই আমাদের ভূমি বা লম্ব হবে। তাহলে পিটি কে আমি লিখতে পারি না যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ মানে এখানে কত, 10 স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 6 স্কোয়ার। ওকে, সেন্টিমিটার মানে হচ্ছে 100 মাইনাস 36 মানে হচ্ছে 64 সেন্টিমিটার, মানে অ্যান্সার হচ্ছে 8 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এটা হচ্ছে পাইথাগোরাসের থিওরেম আমি কাজে লাগালাম। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। যদি বুঝতে না পারো একবার রিপিট করে দেখে নাও, অবশ্যই তোমরা
বুঝতে পারবে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, বলছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত যে ডিই এবং বিসি হচ্ছে সমান্তরাল। এডি এবং ডিবির অনুপাত দিয়ে দিয়েছে 3:1। যদি ই এ 3.1 সেন্টিমিটার হয় তবে এসি এর দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। দেখো প্রথমে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব। কি বলে দিয়েছে দেখো, এবিসি ত্রিভুজ, এ বি সি। আচ্ছা, এ বির উপর ডি একটি বিন্দু, এ বির উপর একটা ডি বিন্দু নিলাম আমি, আর এসির উপর ই বিন্দু নিয়েছি, এখানে ই বিন্দু নিলাম, এবং এমন ভাবে অবস্থিত যে ডিই যে সরল রেখাটা না, ডিই সরলরেখাটা বিসির সঙ্গে কিন্তু এটা কি বলো, সমান্তরাল বলে দিয়েছে। ঠিক আছে, এটা কি বলে দিয়েছে, সমান্তরাল বলে দিয়েছে। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, এবারে বলেছে দেখো যে এডি এডি এবং ডিবি মানে হচ্ছে এডি এবং ডিবি এদের অনুপাত বলেছে 3:1, মানে এটা যদি 3 একক হয় এটা 1 একক হবে। আর এইটা বলে দিয়েছে কত আমাদের, 3.3 সেন্টিমিটার। তাহলে এসি কত, মানে হচ্ছে পুরোটা কত, এ থেকে সি অবধি এই দূরত্বটা কত। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আম, কি বলে, ত্রিভুজের কোনো একটা বাহু, কোনো একটা বাহুর কোনো একটা বিন্দু থেকে অঙ্কিত সরল রেখা যদি তৃতীয় বাহুর সমান্তরাল হয়, তৃতীয় বাহুর সমান্তরাল হয়, তখন আমরা কিন্তু একটা শর্ত করেছিলাম। ঠিক আছে, শর্তটা কি ছিল বলো, শর্তটা ছিল যে যে আমরা জানি আমরা জানি শর্তটা ছিল যে ছোট ছোট ত্রিভুজের যে বাহু এডি, এই যে ছোট ত্রিভুজের বাহু মানে এডি বাই বড় ত্রিভুজের অনুরূপ বাহু মানে হচ্ছে এবি সমান এই ছোট ত্রিভুজের বাহু মানে এই বাই বড় ত্রিভুজের অনুরূপ বাহু মানে এস। ক্লিয়ার হয়েছে কি বললাম, আবারও বলে দিচ্ছি দেখো। বলছে যে ছোট ত্রিভুজ মানে হচ্ছে এডিই এই ত্রিভুজ, আর বড় মানে হচ্ছে এবিসি এই ত্রিভুজ। ওকে, বলছি যে ছোট ত্রিভুজের যে বাহু মানে এটা বাই বড় ত্রিভুজের বাহু মানে এটা এবি অনুরূপ বাহু এডি বাই এবি সমান হচ্ছে গিয়ে ছোট ত্রিভুজের এই ওই অনুরূপ বাহু মানে হচ্ছে এসি। ঠিক আছে, এটা এদের কি হবে, অনুপাত কি হয়, সমান হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এদের অনুপাত যদি সমান হয়, এরপরে যদি আমি মানগুলো বসিয়ে দিই, এডি কত এখানে 3, এবি কত হয়ে যাবে, যদি আমি এটাকে 3x লিখি, তাহলে আর এটা এটা যদি আমি 3x নিই, এটা 1x হয়ে যাবে, এক্স হয়ে যাবে। কারণ ধরে নিতে পারি আমি 3x এবং 1x মানে এক্স। তাহলে পুরোটা কত হয়ে যাবে, 4x হয়ে যাবে, হ্যাঁ কি না, 3x বাই এবি নিয়েছি আমি পুরোটা 4x। এদিকে কত হয়ে যাবে, এই মানে 3.3 সেন্টিমিটার, আর এসিটা আমি বের করবো, ইয়েস অর নো, এসিটা আমি কি করব, বের করব। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার এক্স কেটে দাও, তারপরে 3, 1.1, 1.1, 11×3 = 33। তাহলে এসি সমান কত হচ্ছে, 4 × 1.1 মানে হচ্ছে 4.4 সেন্টিমিটার। তাহলে এসি এর যে দৈর্ঘ্যটা পাচ্ছি আমি 4.4 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন, তোমাদের যদি কোনো কোশ্চেন অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করে লিখতে পারো যে কোন কোশ্চেনটা প্রবলেম হচ্ছে, তাহলে নেক্সট ভিডিওতে আমি ওটা কিন্তু করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো কুইক কমেন্ট করতে হবে, পরে কমেন্ট করলে হয়তো সেটা নাও হতে পারে, হয়তো তোমরা দেখছো 10 দিন পরে। ঠিক আছে, তবুও চেষ্টা করব। কমেন্ট করো অবশ্যই, কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর তারপরে তোমাদের কিছু কথা বলবো, শেষ পর্যন্ত থাকো। লং কোশ্চেন গুলো কোথায় পাবে সেগুলো আমি বলছি। ঠিক আছে, দেখ, বলছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। একদম ইজি অঙ্ক। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, এটা হচ্ছে 3πr²। ওকে, আর দিয়ে দিয়েছে এখানে 7 সেন্টিমিটার, তাহলে 3 × π × 7 স্কোয়ার। ওকে, এটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে।
ওকে, যেহেতু ক্ষেত্রফল বলেছে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে এটা 49 গুণিতক 3, 49 গুণিতক 3 ইন্টু পাই বর্গ সেন্টিমিটার, 9×3 = 27, 7×3 = 12, 147 পাই বর্গ সেন্টিমিটার। অপশন সি হবে এখানে সঠিক। তো যা সূত্রটা মনে রাখলেই হবে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 3πr²। যেহেতু নিরেট বলেছে, ফাঁপা বললে কিন্তু তোমার 2πr² হয়ে যেত, কারণ নিচেরটা এটা যদি অর্ধগোলক হয়, কারণ নিচেরটা ফাঁপা হলে এর কোনো ক্ষেত্রফল থাকে না, কিন্তু নিরেট যেহেতু, তাই পুরোটা বাই মানে 4πr² বাই 2 মানে হচ্ছে 2πr²। এটা হচ্ছে বাইরেরটা, আর সঙ্গে ভেতরে πr² প্লাস πr² করে দিলে কত হয়ে যাবে তোমার 3πr² হয়ে যাবে, তাই না? তাই 3πr²টা তোমাকে লিখতে হবে, যেহেতু নিরেট বলেছে। এটা একটু ভালো করে দেখবে অঙ্কের ক্ষেত্রে। ফাঁপা যদি নিরেট না বলে তাহলে 2πr² অ্যান্সার। ঠিক আছে, মান বসিয়ে দিবে, যেটা হবে ওটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেককে দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে? এটা আগের আম, আম, আগের আগের স্কুলের অঙ্কটা, এটা অ্যাকচুয়ালি 8 গুণ হয়ে যাবে। দেখো, যদি আমি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমি r ধরে নিই এবং উচ্চতা যদি h ধরে নিই, তাহলে বলো তার আয়তন কত হয়ে যাবে? 1/3 πr²h। আর এখন বলেছে দ্বিগুণ, দুটোকে একটা 2r করলাম এটাকে, আর এটাকে যদি আমি 2h করে নিই, তাহলে এটা কত হয়ে যাবে? 1/3 πr²। r² এখন 2r এর হোল স্কোয়ার ইন্টু h হয়ে যাবে 2h। ইয়েস অর নো? তাহলে 2 2 4, 1/3 পাই 4r² ইন্টু 2h। তাহলে 4 2 8 বাইরে বেরিয়ে আসবে 1/3 πr²h। তাহলে দেখো এখানে যে এটা হচ্ছে কি আমাদের প্রথমের, ঠিক আছে? তাহলে কত গুণ হয়ে যাচ্ছে? 8 ইন্টু হয়ে যাচ্ছে না? তাহলে অ্যান্সার হবে কি আমাদের 8 গুণ। ওকে, অ্যান্সার কত হবে? 8 গুণ। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, তাহলে 1 নম্বরের প্রশ্নগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 2 নম্বরের প্রশ্নের দিকে এগোবো। যদি এতক্ষণ যারা ভিডিওটি গুলো দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো কমেন্ট গুলো অনেকটা মোটিভেশন ফিল করি। তো খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও। তোমাদের এইটুকু বলবো যে তোমরা প্লিজ কমেন্ট করো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 1 দাগ। বলেছে দেখো, এটা একটা ভেদ দেওয়া রয়েছে, x/y ভ্যারিজেস x+y, y/x ভ্যারিজেস x-y যদি হয় প্রমাণ করো যে x² - y² সমান ধ্রুবক। দেখো, প্রথম যে ভেদটা দেওয়া রয়েছে x/y ভ্যারিজেস x+y, এটা দেওয়া রয়েছে। তাহলে বলো এখান থেকে আমি লিখতে পারি না x/y সমান k1 ইন্টু x+y, যেখানে কি, যেখানে k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমি 1 নম্বর দেব। এবারে সেকেন্ড যে ভেদটা রয়েছে সেটা কি রয়েছে বলে, y/x ভ্যারিজেস x-y। এখান থেকে আমি লিখতে পারি y/x সমান k2 ইন্টু x-y। ইয়েস অর নো? লিখতে পারি আমি। তাহলে এখানেও k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ওকে, এটাকে আমরা কি দিব? 2 নম্বর দেবো। দেখো, এইগুলো একটু বুদ্ধি করে তোমাকে করতে হবে। x² - y² রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এটাকে গুণ করে দিই না, 1 নম্বর গুণিতক 2 নং করে পাই, করে পাই কি পাচ্ছি? দেখো, 1 এর সঙ্গে 2 গুণ করলে কি হয়ে যাবে? বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ গুণ হবে, x/y এর সঙ্গে y/x গুণ হয়ে যাবে, তাই না? y/x গুণ হয়ে যাবে, আর ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ গুণ হবে, মানে k1 ইন্টু x+y ইন্টু k2 ইন্টু x-y। ইয়েস অর নো? এবারে দেখো, x কেটে দাও, y কেটে দাও, তাহলে বা দিয়ে লিখতে পারি, এদিকে 1 চলে এসছে, এখানে k1 k2 এর সঙ্গে এটা গুণ করবো, যেহেতু গুণ রয়েছে। আর x+y ইন্টু x-y কি হয়ে যায়? a+b ইন্টু a-b হচ্ছে গিয়ে a² - b² এর সূত্র। হয়ে গেল। এখন অঙ্কে আর কিছু নেই। এবারে x²
মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি পাবো 1/k1 k2 বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কি ধ্রুবক শূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক, কারণ যেহেতু k1 ও k2 অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, তাই আমি লিখতে পারছি যেহেতু এগুলো k1 k2 কি অশূন্য ভেদ ধ্রুবক, তাই অশূন্য ভেদ ধ্রুবক হওয়ার জন্য কিন্তু আমি 1/k1 k2 কেও কি লিখতে পারি, আমি ধ্রুবক লিখতে পারি শূন্য। তার মানে এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে এখানে কি লিখে দিব আমি প্রমাণিত। ওকে, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো দুয়ের দাগ কি বলেছে, বলছে পাশের চিত্রে এবিসি একটি ত্রিভুজ দেওয়া রয়েছে। দেখো এবিসি একটা ত্রিভুজ রয়েছে, ওই বৃত্তে পরিলিখিত একটি বৃত্তের পরিলিখিত বৃত্ত রয়েছে, তার উপরে এবিসি একটা ত্রিভুজ রয়েছে। এটা একটা বৃত্ত রয়েছে, মাঝখানে একটা ও বিন্দু দিয়ে দিই, এবং বৃত্তটিকে পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে। দেখো পি কিউ এবং আর এই তিনটা বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার হয়েছে এতদূর? যদি এপি 4 সেন্টিমিটার হয়, এখান থেকে এইটা বলে দিয়েছে আমাদের 4 সেন্টিমিটার, বিপি 6 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এসি 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, বিসি 1 সেন্টিমিটার, বিসি বিসি কত বলে দিয়েছে আমাদের, এটা বলে দিয়েছে x সেন্টিমিটার হয়, এক্স এর মান নির্ণয় করতে, মানে এই বিসির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা করার আগে একটা জিনিস বলে দিই, বলছে একটা তোমরা উপপাদ্য পড়েছো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমি দুদিকে দুটো স্পর্শক টানি না, বলছে স্পর্শ বিন্দুগুলি ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব কিন্তু সমান হয়। মানে এটা যদি আমি পি নিই, ধরো এটা যদি এ বি নিই, তাহলে এ পি সমান কি হবে বিপি হবে শূন্য। স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্বগুলো কি হবে সমান হবে শূন্য। এবারে এখানে দেখো আমরা সেটাই কাজে লাগাবো, তাহলে অতএব দিয়ে লিখতে পারি এখানে এপি সমান এ আর শূন্য। এপির সঙ্গে এ আর কি হবে সমান হবে, কারণ এখানে বহিস্থ বিন্দু হচ্ছে আমাদের এ, এখান থেকে এর যা দূরত্ব হবে এখান থেকে এরটাই দূরত্ব হবে, এপি সমান এ আর। এটা সমান কত সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তাহলে এ আরও আমি কত পেয়ে গেলাম, আমি 4 সেন্টিমিটার পেয়ে গেলাম। আচ্ছা, বিপি সমান বি কিউ। ওকে, বিপি সমান বি কিউ, ঠিক আছে। তাহলে বিপি সমান বি কিউ সমান কত হবে 6 সেন্টিমিটার, তাহলে বি কিউ আমি কত পেয়ে গেলাম 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। আচ্ছা, এসি পুরোটা যদি 12 হয়, এ আর 4 হলে আর সি কত হয়ে যাবে, নিশ্চয়ই 8 সেন্টিমিটার হয়ে যাবে শূন্য। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি আর সি সমান হচ্ছে এসি মাইনাস এ আর। আর সি, আর সি মানে এখান থেকে এইটা সমান লিখতে পারি আমি এসি মানে বড়টা থেকে এ আর বাদ দিলে এটা পাবো আমি, সেটাই লিখলাম, মানে হচ্ছে 12 - 4 সেন্টিমিটার, মানে হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। আবার আর সি এইটা সঙ্গে এটা সমান হবে, আর সি সমান কিউসি সমান হচ্ছে কত 8 সেন্টিমিটার, কারণ এটা আমি 8 পেলাম। তাহলে বিসি সমান বিসি সমান কত হয়ে যাবে কিউসি, এটাও 8 পেয়ে গেলাম আমি, তাহলে কিউসি বিসি হয়ে যাবে আমাদের বিকিউ প্লাস কিউসি। বিকিউ প্লাস কিউসি, এবার বিসির দৈর্ঘ্য কত দিয়ে দিচ্ছে আমাদের এক্স সমান বিকিউ হচ্ছে 6 সেন্টিমিটার প্লাস 8 সেন্টিমিটার। ক্লিয়ার আছে, মানে হচ্ছে 14 সেন্টিমিটার অ্যান্সার হবে। তাহলে এটাই হবে আমাদের কি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আরেকবার রিপিট করে দেখে নাও যদি না বুঝতে পারো, খুব ইজি অঙ্ক এগুলো। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, জাস্ট এইটাকে তোমাকে কাজে লাগাতে হবে, এইটুকু মনে রাখলেই হয়ে যায়। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 3-এর দাগের দেখো কি বলছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেন্টিমিটার পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো কি করব আমরা, অর্ধগোলাকৃতি বাটি, তাহলে অর্ধগোলাকৃতি বাটি মানে নিশ্চয়ই ফাঁপা বাটি ওটা। তাহলে তার যে বাটি তৈরি করতে যে বর্গ সেন্টিমিটার পাত লাগবে, তার মানে হচ্ছে ওটা হচ্ছে কি তার
বহিস্থ পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমার নেই নিশ্চয়ই, কারণ এইটা তো নেই এখানে। বাটি তৈরি করতে তার পার্শ্বতলের ক্ষেত্রফলটাই কাজে লাগবে, ইয়েস অর নো? তার মানে যদি আমি ধরে নিই যে অর্ধ গোলাকৃতি বাটি, ধরি অর্ধ গোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে অর্ধ গোলাকৃতি বাটিটি পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 4 পাই r² বাই 2, মানে হচ্ছে 2 পাই r²। এবারে এখানে কেন আমি 3 পাই r² লিখলাম না নিশ্চয়ই বুঝে গেছো, কারণ উপরের এটা তো নেই, বাটি এটা তো নেই, কারণ উপর তো ফাঁপা। বাটি তো উপরে কোথায়, নিরেট বললে তখন আলাদা কথা ছিল, যেহেতু বলেনি তাই আমার উপরেরটা কি থাকবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলছে এইটা বলে দিচ্ছে 173.25, তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 2 পাই r² সমান সমান 173.25, ইয়েস অর নো? বা r² সমান কি হবে? 173.25, দুইটা ভাগ হয়ে যাবে আর পাই ভাগ হয়ে যাবে, পাই ভাগ হওয়া মানে 22/7 ভাগ হবে, 22 উপরে 7 যাবে, ইয়েস অর নো? ওকে, তাহলে বা r² সমান 11 তে কেটে দাও, 11×2 = 22, 11 কে 11, 11×6 = 3, 11×5 = 55.55, 8 8 2, 11×7 = 77, 11×5 = 55, এটাই বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে পাচ্ছি কত? 15.75 গুণিতক 7/2 ক্লিয়ার হয়েছে? তাহলে আর সমান কত হয়ে যাবে? √ওভার হয়ে যাবে। আচ্ছা, 15.75কে যদি আমি ভাঙি না, এটা হবে 7-এ যদি কাটি, 7 2 14, আর এটা হয়ে যাবে কত? 7 2 14, 7 5 35, আর এটাকে আমি যদি ভাঙি তাহলে 15 15, 1.5 রাখি না, মানে আমাকে দুটো 7 হয়ে গেছে, আর 1.5ও কিন্তু আমাদের দুটো হয়ে গেছে। ঠিক আছে, কারণ দুটো দুটো কেন নিলাম, কারণ সেখান থেকে একটা বেরোবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইরকম টেকনিক তোমাদের কিছু কিছু কাজে লাগাতে হবে, আর আমার ভিডিওগুলো যারা দেখবে রেগুলার, তাদের বলবো যে প্রচুর টেকনিক তোমাদের শেখাবো আমি, খুব ইজিলি তোমরা অঙ্কগুলো করতে, না হলে কি করতে গেলে গুণ করতে, আবার ভাঙতে, 100 দিয়ে ভাগ করতে অনেক প্রবলেম হতো, তাই না? তাহলে 7 × 1.5, দুটো থেকে একটা বেরোবে, এখানে দুটো থেকে একটা বেরোবে, দুটো 2 থেকে একটা বেরোলে একটা 2 বেরিয়ে আসবে, সমান 15 × 7 = 105, মানে হচ্ছে 10.5/2। এটা কি বেরোলো? ব্যাসার্ধ বেরোলো। আমাকে কিন্তু চেয়েছে কি বলতো? ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে? অতএব ব্যাসের দৈর্ঘ্য লিখবে, অর্ধগোলাকৃতি বাটির ব্যাসের দৈর্ঘ্য সমান 10.5/2 গুণিতক 2, কারণ 2r হয়ে যাবে, এটা আর বেরিয়েছে, এত সেন্টিমিটার, সমান হচ্ছে 2 কেটে দাও, অ্যান্সার হবে 10.5 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো কি বলেছে আইভি, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের, আচ্ছা এই অঙ্কটা কিন্তু তোমরা স্কুল 5 মানে আগের স্কুলের লাস্ট, এটাও লাস্টের অঙ্ক ছিল। ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নাও, আর আমি টাইম ওয়েস্ট করছি না, সেখানেও ভালো করে আমি একে বুঝিয়ে দিয়েছি, রেডি ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেটা তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, এইটা কিন্তু আগের স্কুল নম্বর 5-এর কোশ্চেন। ওকে, তো আজকে দেখো এই পর্যন্ত, আর কিন্তু কোশ্চেন নেই। এবারে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আরেকটা যেটা অ্যানাউন্সমেন্ট ছিল সেটা হচ্ছে কি, আমার তোমরা অবশ্যই যারা পুরনো, অনেকে তোমরা ভর্তি হয়ে গেছো, তো তোমাদের বলবো যে আমার
ডিএম ম্যাথস ডব্লিউবিবিএসসির গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো। সেখানে তোমাদের এখন একটা ব্যাচ চলছে যেটা সাফল্য ব্যাচ। এই সাফল্য ব্যাচে তোমাদের একদম এ টু জেড সমস্ত কিছু করাবো এক্সামের আগে অবধি। পুরো এক্সামের আগে অবধি যে প্রাইসটা থাকবে সেটা হচ্ছে দেখো 599 টাকা প্রাইস আছে। ওকে, 1500 টাকা তোমার ছিল, এখন 60% অফ চলছে। ঠিক আছে, তোমরা এখানে জয়েন হয়ে যেতে পারো। এখানে কিন্তু এ টু জেড সমস্ত কিছু করাবো। এই টাকা কিন্তু সারা বছর একদম মাধ্যমিকের এক্সাম অবধি কিন্তু থাকবো। প্রচুর কোশ্চেন তোমাদের সলভ করাবো, প্রচুর প্র্যাকটিস করাবো এই ব্যাচের মধ্যে। আরো একটা এখানে রায় অ্যান্ড মার্টিনের তোমার লং কোশ্চেনেরও একটা কোর্স চলছে, সেটা এখানে দেখায়নি কিন্তু তোমরা ডাউনলোড করলে সেটা দেখতে পাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে বাই নাওতে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। প্রবলেম হলে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা কল করে আমাদের কথা বলে নিতে পারো। ঠিক আছে, আমাদের টিমের সঙ্গে কোনো অসুবিধা নেই, বলে দিবে তোমাদের কিভাবে করানো, কিভাবে তোমরা বাই করবে। ওকে, তো এখানে তোমাদের অনেক রকম অপশন রয়েছে, ফোন পে, গুগল পে, ঠিক আছে, পেটিএম, সমস্ত কিছু অপশন রয়েছে। কার্ড দিয়েও তোমরা করতে পারো, নেট ব্যাংকিং, ওয়ালেট, কোনো অসুবিধা নেই। একদম গুগল প্লে স্টোরে রয়েছে, সিকিওর, কোনো প্রবলেম হবে না তোমাদের। ঠিক আছে, তো এখানে তোমরা জয়েন হয়ে ভর্তি হয়ে যেতে পারো যদি তোমরা চাও। তো তো আজকে এই পর্যন্ত, নেক্সট এটাই তোমাদের অ্যানাউন্স করার দরকার ছিল। আর এর পিডিএফ পেতে হলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হও তোমরা। ঠিক আছে, সেখানে পিডিএফ গুলো রাখো, পরে দেখতে পারো তোমরা। তো দেখো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো কেমন লাগছে। তো আবার স্কুল নাম্বার 7 নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।